আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আইএলস এর স্পিকিং ক্লাস আমরা করব। সো এই স্পিকিং ক্লাসটাতে আমরা কেমব্রিজ আইএলস বুক নাম্বার 8 টেস্ট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। সো আপনারা সবাই জানেন যে আইএলস স্পিকিং ক্লাসে আইএলস স্পিকিং টেস্টে সাধারণত দেখা যায় যে তিনটা পার্ট থাকে, সেই তিনটা পার্টে আমরা এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন আনসার করে। সো সেই কোয়েশ্চেন আনসারগুলি আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে হয়। সো আপনারা যারা আগের ক্লাসগুলি দেখে আসেননি তাদের ওইখান থেকে 15টা ভিডিও লেকচার্স দেখে তারপরে এই ক্লাসটা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আপনারা লিসেনিং ক্লাস 1 থেকে ধারাবাহিকভাবে লিসেনিং ক্লাস 1, লিসেনিং ক্লাস 2 এভাবে করে করে রিডিং ক্লাস 1, রিডিং ক্লাস 2 করে স্পিকিং এর এই দ্বিতীয় ক্লাসটাতে চলে আসবেন। গত ক্লাসে আমরা স্পিকিং টেস্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম কেমব্রিজ আইএলস বুক নাম্বার 8 এর। সো আজকে আমরা টেস্ট 2 নিয়ে আলোচনা করব। সো স্বভাবতই প্রথম পার্টে দ্য এক্সামিনার আস্কস দ্য ক্যান্ডিডেট অ্যাবাউট হিম অর হারসেলফ, হিজ অর হার হোম, ওয়ার্ক অর স্টাডিজ অ্যান্ড আদার ফ্যামিলিয়ার টপিক। সো এই জিনিসগুলি নিয়ে আলোচনা করা হয়। ওকে, তারপরে হচ্ছে যে প্রথম যে প্রশ্নের পার্টটা, সেই প্রশ্নের পার্টগুলি নিয়ে আমরা আজকে আলাপ করব। Which magazines and newspapers do you read and why? কোন কোন ম্যাগাজিন কিংবা নিউজ পেপার আপনি পড়েন এবং কেন পড়েন? যদি কোনোটা পড়েন তাহলে কেন পড়েন? ওয়াই, এবং যদি কোনোটা না পড়েন তাহলে আপনি বলতে পারেন যে ওকে, আই ডোন্ট রিয়েলি রিড নিউজ পেপারস এন্ড ম্যাগাজিনস, বাট আমি একটা সাজেশন এখানে দিয়ে নিই, সেটা হচ্ছে যে আপনি কোনো কোয়েশ্চেনের আনসার একেবারে ব্রুটাল নেগেটিভ অথবা একেবারে সরাসরি নেগেটিভে না দেওয়াই ভালো। আপনাকে যদি বলা হয় যে ডু ইউ ওয়াচ মুভিজ, আপনি যদি বলেন নো, তাহলে কি এটা কিন্তু একেবারে ব্রুটাল নেগেটিভ হয়ে যাবে। একদম জাস্ট মুখের উপরে বলে দেওয়া, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, আপনি বলতে পারেন আনফর্চুনেটলি আই এম নট আ বিগ ফ্যান অফ মুভিজ, অথবা আপনি বলতে পারেন আনফর্চুনেটলি আই এম নট আ বিগ রিডার অফ নিউজ পেপার্স আর ম্যাগাজিনস, বাট আই হ্যাভ রেড আ ফিউ, এরকম বলে বলে আপনি বলতে পারেন। প্রশ্নের উত্তরগুলো শুরু করার আগে আমি স্পিকিং এর ব্যাপারে আরো কিছু অ্যাডিশনাল সাজেশনস আজকে আপনাদেরকে একটু দিয়ে নিতে চাই, যাতে আপনাদের জন্য প্রিপারেশন নেওয়াটা খুব ইজিয়ার হয়। আমি আবারও বারবার করে বলছি যে আগের ক্লাসগুলো যদি এইখান থেকে গুগল ড্রাইভ থেকে আপনারা দেখে না নেন, তাহলে কিন্তু এই ক্লাসটা আপনাদের ফলো করতে প্রবলেম হবে। সো প্রথম সাজেশন হচ্ছে, যখন আপনি স্পিকিং ইমপ্রুভ করার চেষ্টা করছেন অথবা আইএলটিএস স্পিকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন আপনি ভোক্যাবুলারির উপরে এক্সেসিভ এমফাসাইজ না করাই ভালো। ভোক্যাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ভোক্যাবুলারি যদি ওয়ার্ড লিস্ট একদম এক্সেসিভ 3000, 4000, 5000 ওয়ার্ড নিয়ে আপনি বেশি নিজেকে এতটা বেশি টেন্সড করে ফেলেন যে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি একটা সঠিক শব্দ এক একটা জায়গাতে, সেন্টেন্সের এক একটা জায়গাতে কিন্তু একাধিক 2টা 3টা 5টা শব্দ ব্যবহার করা যায় একই সেম জিনিস বোঝানোর জন্য। সো আপনি যখন এক্সেসিভ ভোক্যাবুলারি পড়া স্টার্ট করবেন, তখন কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনার ওই একটা সঠিক বা কঠিন ওয়ার্ডটা মনে করার চেষ্টা করে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা হিতে বিপরীত হচ্ছে। সো আমি মনে করি যে অক্সফোর্ড 3000 যে ওয়ার্ড লিস্টটা আছে, ওইটা থেকে আপনি প্রতিদিন অল্প অল্প করে ওয়ার্ড পড়বেন, বা আপনার স্পিকিং প্র্যাকটিসের সময় ওই ওয়ার্ডগুলির মিনিংগুলো একটু ব্যবহারিকভাবে চেষ্টা করবেন। বাট প্রথম সাজেশন হচ্ছে, ভোক্যাবুলারি যখন আপনি পড়ছেন তখন যেন ভোক্যাবুলারিটা এমন না হয়ে যায় যেটা স্পোকেন ইংলিশের যে ভোক্যাবুলারি, সেটার সাথে কিন্তু রাইটিং এর ভোক্যাবুলারির একটু ডিফারেন্স আছে। সো অনেক ওয়ার্ড আছে যেটা কথিত বা প্রচলিত ভাষায় আমরা বলি না, কিন্তু ওইটা যদি ভোক্যাবুলারি আপনি পড়েন তাহলে দেখবেন যে ওইটার মিনিং হিসেবে এটা আছে, কিন্তু ওইটা হয়তো লিখিত ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। কিন্তু ভোক্যাবুলারি কোনো লিস্ট ধরে আপনি যখন পড়েন, তখন কিন্তু ওখানে কেউ বলে দেয় না যে এটা কথার ক্ষেত্রে ব্যবহার করো, ওইটা লেখার ক্ষেত্রে ব্যবহার করো, এটা কিন্তু কেউ বলে দেয় না। সো বি কেয়ারফুল অ্যাবাউট রিডিং ভোক্যাবুলারি। ওকে, সো ভোক্যাবুলারি পড়ার সময় সাবধান যে আপনার অনেক ওয়ার্ড আছে যেগুলি হচ্ছে শুধুমাত্র লেখার ক্ষেত্রে, বা একটা এসে লিখছেন বা একটু ফর্মাল ওয়ার্ডস, বা একই জিনিস বোঝানোর জন্য স্পোকেন বা ইংলিশ যখন বলছেন তখন কিন্তু ওয়ার্ডসগুলি ডিফারেন্ট। সো এই দুইটা যেন জাম্বলড আপ হয়ে না যায়। ওকে, দ্যাট ইজ দ্য নাম্বার 1 সাজেশন। ভোক্যাবুলারি পড়েন, অবশ্যই ভোক্যাবুলারি গুরুত্বপূর্ণ, বাট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজেজ। ভুল ব্যবহার করাটা থেকে খুবই সাবধান। ওকে, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সিটা নির্ভর করে হচ্ছে যে আপনার এক মিনিটে আপনি কতগুলো ওয়ার্ড বলতে পারছেন, এটা নাম্বার 1। ওয়ার্ডস পার মিনিট দ্যাট ইউ আর সেইং, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে সেই 1 মিনিটে কথাগুলো বলার সাথে সাথে
প্রত্যেকটা ওয়ার্ডের প্রপার ইউজেজ এবং প্রপার কোঅর্ডিনেশন আছে কিনা। আপনি 1 মিনিটে হরহর করে অনেক ওয়ার্ডস বা অনেক সেন্টেন্স বলে ফেললেন, আপনার WPM কাউন্ট বা আপনার ওয়ার্ডস পার মিনিট অনেক ভালো, আপনি দ্রুত কথা বলতে পারেন। দ্রুত কথা বলাই কিন্তু শুধুমাত্র ফ্লুয়েন্সি বোঝায় না। সো ফ্লুয়েন্সি যেটা দিয়ে আপনাকে নির্ভর করবে সেটা হচ্ছে যে আপনি একটা কোঅর্ডিনেশন আছে কিনা। সো WPM বা আপনার ওয়ার্ডস পার মিনিট, কতগুলি ওয়ার্ড আপনি 1 মিনিটে বলতে পারেন, সেটা যেরকম কাউন্ট করবেন, সেটা কাউন্ট করার সাথে সাথে আপনি আপনার স্ট্রাকচার ওয়াইজ কোঅর্ডিনেশনটাও কাউন্ট করবেন, যে আপনি প্রথম সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেশন, এভাবে করে করে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা কম্বিনেশন আপনার সেন্টেন্সটা আছে কিনা। সো ওয়ার্ড পার মিনিট কাপলড উইথ অথবা অ্যাডিশনালি হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের কোঅর্ডিনেশনটা। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড সাজেশন, যেটা আপনার জন্য খুবই ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করতে কাজে দিবে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন একটা কথা বলেন তখন সেলফ ক্রিটিসিজমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য নিজেই নিজের ডিকটেশন করাটা ইজ ভেরি ক্রিটিক্যাল। আপনি যখন কথা বলছেন তখন কিন্তু আপনি রিয়েলাইজ করেন না যে আপনি সেন্টেন্সের মধ্যে কতগুলি অক্সিলারি ভার্ব আপনার মিস হচ্ছে, কতগুলা টেন্সের প্রবলেম হচ্ছে, কতগুলা আপনার সেন্টেন্সের স্ট্রাকচারের প্রবলেম। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে, যখন আপনি প্রিপারেশন নিবেন তখন অনেকেই মনে করে যে আমি যদি সারাদিন ইংলিশে কথা বলি তাহলেই আমার ইংলিশে কথা বলাটা ইমপ্রুভ করবে। ব্যাপারটা সেরকম নয়। আপনি সারাদিন ইংলিশে কথা বলেও আপনি ভুলভাল বলতেই থাকতে পারেন। সো এই জন্য আপনি যখন সেলফ পলিসিংটা করবেন বা সেলফ ক্রিটিসিজমটা করবেন, এবং সেটা ডিকটেশনের ক্ষেত্রে বা আপনার কথার মধ্যে কি কি জায়গাতে ভুল হচ্ছে সেটা আপনি নিজেই ধরতে পারবেন। সো সেটা কিভাবে করবেন, আপনি গুগল ডক্সে বা নিজের একটা ফোনের কোনো একটা অ্যাপে আপনি নিজের কথাটা বলা অবস্থায় সেটাকে টাইপ করবেন। আপনি যা বলবেন তাই তো ওখানে টাইপ করবে, ওখানে তার গ্রামার কারেক্ট হয়ে টাইপ হবে না। সো আপনি যখন একটা কথা বলবেন, যখন আপনি দেখবেন যে এতগুলি ভুল হয়েছে, ওই ভুলগুলি কিন্তু যে কোনো জায়গাতে গুগল ডক্সে হোক বা আপনার মোবাইলের কোনো একটা রাইটিং অ্যাপে হোক, ওই জিনিসগুলো কিন্তু ওখানে উঠবে যে আপনার এই এই জায়গাতে গ্রামার ভুল হয়েছে। সো সেই জিনিসটা আপনি যখন নিজে দেখবেন তখন আপনি রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমি ভুল করেছি। তারপরে যদি অটো কারেক্ট যখন হয়ে যাবে, তারপরে আপনি যখন আবারও ওইটা দেখে পড়বেন, ওইটাকে আবার নিজেকে রেকর্ড করবেন। তাহলে দুইটা স্টেপ, একটা হচ্ছে আপনি নিজে নিজে বলবেন, নিজে নিজে বলার পরে আপনি ওইটা রেকর্ড করবেন, মানে আপনি ওটা ডিকটেশন করবেন বা লিখবেন, মানে বলার থেকে যে লেখাটা অটোমেটিক হয়ে যাবে। সেটা লেখার পরে আপনি দেখবেন যে কি কি ভুল আছে, ওইটা দেখার পরে আপনি ওইখান থেকে অটোমেটিক ওইটাকে কারেকশন দিবেন। কারেকশন হয়ে যাওয়ার পরে যেটা কারেক্টেড ভার্সনটা আসবে সেটাকে আপনি আবার পড়বেন। আবার পড়ার পরে ওইটাকে রেকর্ড করবেন, তাহলে দেখবেন যে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। সো দিস উইল অলসো হেল্প ইউ ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি। সো চলুন আজকের প্রশ্নোত্তরগুলো একটু দেখে নিই। Which magazines and newspapers do you read and why? এটার উত্তরে আপনি কি বলবেন, যাতে আপনি অ্যাটলিস্ট 7.5 বা তার বেশি পেতে পারেন। সো এটার উত্তর আপনি বলতে পারেন, এক খুব ক্যাটাগরিক্যালি স্পেসিফিক আনসার আপনাকে দিতে হবে। Which magazines and newspapers do you read and why? The sort of newspapers that I read are quite a bit different from the other people that are around me. Usually, I try to read business newspapers. Two of my favorite newspapers and magazines are Forbes and The Economist. I have been a avid reader for these newspapers over the last 8 to 10 years. Ever since I was a student in college, I got to know them and I have been reading them. So, Forbes, the magazine that I follow, is a newspaper that is a magazine that follows the world business leaders and things that are happening in the business world. I find it very fascinating that I can know about what's going on around the world from one single newspaper in the business world. So that's the first thing that I follow. And also, The Economist is another newspaper or a magazine that I follow. Who reports about the economical activities from around the world, from the financial world to the stock market to what's going on economically around the world. That's another thing that I follow, is The Economist. Also, if you talk about the local newspapers or magazine, I try to follow the Daily Star because they are the most honest and I would say much and far better than the other newspapers that are prevalent in our country. So I follow the Daily Star, and I have also been a writer for the Daily Star for a long time. So that's my answer. সো এইটার আনসারটা আপনি একটু মডিফাই করে আপনার নিজের মতো দিতে পারবেন। এখন দেখেন, আমার আনসারটাও যখন আমি দিতে যাচ্ছি তখন কিন্তু উপস্থিত আনসারটা যেটা বা স্পন্টানিয়াস যে আনসারটা সেটা আপনাকে হতে হবে। এবং স্পন্টানিয়াস আনসারটা কিন্তু মুখস্থ করা আনসারের চেয়ে যে ডিফারেন্ট, এটা কিন্তু বোঝা যাবে। আমার কথার মধ্যে আমি দু এক জায়গায় আটকে গেলাম,
অথবা আমি দুই এক জায়গায় একটা শব্দের জায়গায় একটা ভুল বললাম, এই জিনিসটাও কিন্তু আপনাদের মধ্যে ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা জায়গাতে যদি কোনো একটা মুখস্থ করা আনসার, ধরেন উইচ ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার ডু ইউ রিড, এটা যদি আপনি ধরেন কমন আসলো, বা আপনি অন্য আগে একবার প্র্যাকটিস করেছেন স্পিকিং প্র্যাকটিসে বা অন্য কোনো জায়গাতে, এটা আপনি হরহর করে বলা শুরু করলেন, তখন যেটা হবে, দ্য এক্সামিনার অথবা পরবর্তীতে যারা আপনাকে মার্কিং করবে, আপনি কিন্তু ওই স্পেসিফিক প্রশ্নের উত্তরটা কত ভালো দিলেন, এই জিনিসটা খুবই কেয়ারফুলি ইম্পর্টেন্টলি শুনে নেন। ওই স্পেসিফিক প্রশ্নের উত্তরটা আপনি কতটা ভালো দিলেন, সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইংলিশের যে ফ্লুয়েন্সিটা, সেইটা বোঝানোটা। সো আমার কথার মধ্যে যদি দুই এক জায়গাতে একটু হ্যাম্পার না হয়, বা দুই এক জায়গাতে একটু স্লো না হয়ে যায়, একটা শব্দের জায়গায় একটা শব্দ না হয়ে যায়, তখন এক্সামিনার বা অন্যরা সবাই দে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে না, দিস পার্সন হ্যাজ গন থ্রু দিস টপিক বিফোর, অ্যান্ড সে একদম মেমোরাইজ করে একটা কথা বলছে। সো এটা যেন না হয়, কোনো কিছু একদম প্ল্যান্ড এবং মেমোরাইজড যেন মনে না হয়। ওকে, তারপরে হচ্ছে হোয়াট কাইন্ডস অফ আর্টিকেল আর ইউ মোস্ট ইন্টারেস্টেড ইন অ্যান্ড ওয়াই। আপনি কোন ধরনের আর্টিকেল সবচেয়ে বেশি পছন্দ করেন, বা কোনটাতে আপনি বেশি ইন্টারেস্টেড এবং কেন, এটার উত্তরটা আপনি কি দেবেন। এটার উত্তর আপনি বলতে পারেন, দিস ইজ মাই মডেল আনসার, I personally like all sorts of articles that come in a good newspaper or a magazine, but one is my absolute favorite. That is the op-ed page of any newspaper. That is the opinion-based articles. If you go through any newspaper or magazine throughout the world, you'll definitely find the section called the opinion-based page. So where people from different walks of life or people from different professions, they come up with their own opinion about different things. So when I read through these things, those people are experts in the particular field that they are writing, and I have a very good time when I want to know about the different aspects of that particular topic. So opinion based article, I would say, that is my most favorite. সো এখন খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি যখন একদম খুব ফর্মালি একটা কথা শুরু করবেন, তখন কিন্তু জিনিসটাকে খুব মানে ফিল্মি বা একদম অ্যানিমেটেড মনে হবে। জিনিসগুলোকে যেন অ্যানিমেটেড মনে না হয়, আপনার কথার মধ্যে একটা মানে একটা রিল্যাক্স টোন যাতে থাকে। আপনি যেমন মানে ওয়েল, লেট মি থিঙ্ক, এরকম করে শুরু করলে না জিনিসটা, আপনি যেরকম রিল্যাক্সড হলেন, কথাটার উত্তর দিতেও কিন্তু আপনার প্রেশারটা কম অনুভব করছেন। আপনি যখন একেবারে রোবটের মতো যদি বলা শুরু করেন এই লাইন এই লাইন, কথিত ভাষায় কিন্তু মানুষ ফর্মালিটিটা কম মেনটেন করে। কথিত ভাষায় কিন্তু ফর্মাল লিখতে গেলে হয়তো লেটার অ্যাপ্লিকেশন বা কোনো একটা জায়গাতে কোনো একটা কিছু ফর্মাল কিছুটা লিখতে গেলে কিন্তু আপনার বেশি ফর্ম্যালিটিটা মেনটেন করতে হয়। বাট যখন আমি কথা বলতে যাচ্ছি, তখন কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা ইনফর্মাল সেটিংটা মেনটেন করেন। তার মানে এই না যে আমি ইয়া, ওকে, হোয়াটসঅ্যাপ এগুলো বলবো, সেটার কথা আমি বলছি না, বাট একটা রিল্যাক্স টোন আপনি মেনটেন করেন। যে আমি যখন প্রথমে বললাম যে ওয়েল, আই থিঙ্ক, এরকম যখন আপনি বলছেন, তখন কিন্তু আপনার মনে হচ্ছে যে না, হ্যাঁ, ইউ আর অ্যান এক্সপার্ট ইউজার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি একটা প্রশ্ন শুনেই ভয় পেয়ে একেবারে গদবাঁধা উত্তর দেওয়া শুরু করেন নাই। সো ট্রাই টু portray yourself a little bit vulnerable also in front of the examiner, অথবা আপনি যে এক্সামিনেশনটা দিতে যাচ্ছেন। So that's also important. Okay, so the next question is, have you ever read a newspaper or magazine in a foreign language? When and why? আপনি কখনো কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন পড়েছেন কিনা? যদি পড়ে থাকেন তাহলে কেন পড়েছেন? সো এই প্রশ্নটা আমি মাঝখান থেকে, এই প্রশ্নটার উত্তরটা আমি বলবো যে আপনারা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে এটা আপনারা চর্চা করেন, যে হ্যাভ ইউ এভার রেড আ নিউজ পেপার আর ম্যাগাজিন ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা আপনারা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে এই বইটা খুলে এইটা সবাই নিজেদের সাথে একজন আরেকজনের সাথে আলোচনা করেন, একজনের উত্তরটা আরেকজন ক্রিটিসাইজ করার চেষ্টা করেন, লিখে রাখেন কি কি ভুল হয়েছে, অন্যকে ক্রিটিসাইজ করার চেষ্টা করেন। সো দিস ইজ গোয়িং টু বি দ্য টাস্ক ফর ইউ ইন দ্য স্পিকিং প্র্যাকটিস গ্রুপ। যারা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে অলরেডি অ্যাড আছেন, তারা এটা নিয়ে আলাপ করবেন আগামীকালকে সকাল থেকে। ওকে, সো আরেকটা যেটা ইম্পর্টেন্ট সাজেশন যেটা দিতে চাই, সেটা হচ্ছে যে ডু নট এভার বি অ্যাফ্রেড অফ মেকিং a bit of a mistake from time to time। ঠিক আছে, আপনি ফ্রম টাইম টু টাইম যদি একটু মিস্টেক করেন, যেমন অন্যের কথা যখন আমরা শুনি, তখন আমরা ওত পেতে বসে থাকি যে হ্যাঁ, ও একটা গ্রামারে এর জায়গায় অ্যান বলছে।
তো নিজে যখন বলতে যাই তখন কিন্তু আমরা রিয়েলাইজ করি যে কথিত ভাষায় এই মিস্টেকগুলো হওয়াটা খুবই স্বাভাবিক। ওকে, আপনারা ক্লাসের নেক্সট পার্টটাতে আমরা এটা নিয়ে আরেকটু বিস্তার আলাপ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।